হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরি আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো আজকে আমাদের সাথে আমরা আমাদের একজন সফল ছাত্রীকে পেয়েছি, সুমনা দত্ত, মুর্শিদাবাদের। সুমনা এবছর স্কোর করেছে 87। এটা হয়তো ফ্লিপ করা আছে এখানে, 87। আর ওর জিএনএম এ র্যাঙ্ক হয়েছে 284। এবার সুমনা কি করে 87 স্কোর করলো এবং র্যাঙ্ক 284 কি করে করতে পেরেছে, আমরা আজকে তার কাছ থেকে তার প্রিপারেশন জার্নিটা একটু শুনে নেব, যে তার রিয়েল জার্নি, এনি স্ট্র্যাটেজি বা কি কি সে ফলো করেছিল, এই সমস্ত কিছু। এনএম জিএনএম থেকে তোমরা জানো যে এবছর প্রচুর পরিমাণ এক্সাম অ্যালবাম থেকে এনএম জিএনএম এর ছাত্রছাত্রীরা সিলেক্টেড হতে চলেছে, এখনো তো রেজাল্ট দেয়নি। তো আমাদের আহ এখন ছাত্রছাত্রীরা যেহেতু বিভিন্ন ফর্মালিটিস এর মধ্যে ব্যস্ত রয়েছে, তো সবাইকে পাওয়া সম্ভব হয়নি এখনো। তো সুমনাকে আমরা পেয়েছি, সুমনার কাছ থেকে শুনবো। তো সুমনা দত্ত, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। তোমার জন্য আমরা ভীষণ ভীষণ ভাবে গর্বিত। তো তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করো আমাদের সবার কাছে। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমার নাম সুমনা দত্ত। আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। আর আমি আপনাদের বিলিভার ব্যাচের স্টুডেন্ট। আমার স্কোর হয়েছে এনএম জিএনএম এ 87 এবং আমার জিএনএম জিএমআর র্যাঙ্ক হয়েছে 284। আচ্ছা আচ্ছা, বেশ। এবার তুমি বলো যে তোমার প্রিপারেশনটা কবে থেকে তুমি শুরু করেছিলে? ম্যাম, যে বছর প্রথম এএনএম জিএনএম এক্সাম স্টার্ট হয়েছিল, দু সে হাজার বছর আমি একুশ ফার্স্ট সালে এক্সাম 2021 সালে, সে বছর আমার যেহেতু এইচএস কমপ্লিট হয়, আমি হুম, প্রথম এই এক্সামটার ব্যাপারে জানতে পারি, তারপর আমি এক্সামটায় বসি। তো হ্যাঁ, তখন ইউটিউবে অনেক সার্চ করার পর তখনই আমি আপনাদের সঙ্গে মানে আপনাদের ভিডিও দেখতে পেয়েছিলাম। পিয়ালি ম্যাম ক্লাস করাতেন তখন, হুম, ম্যাথ ট্যাথ গুলো বা অনেক কিছু ম্যামের কাছ থেকে তখন আপনিও করাতেন, তো দেখেছিলাম। তো যাই হোক, সে বছর আমার খুব একটা ভালো র্যাঙ্ক হয়নি। তারপরে আমি কলেজে ভর্তি হয়েছিলাম। এবার কলেজে ভর্তি হওয়ার পর তার পরের বছর আমি পরীক্ষা দিই। তো আচ্ছা, সেইবারও আমার সেরকম ভালো র্যাঙ্ক হয়নি। 2 বছরই পরপর হয়নি। তো এবার যেহেতু দুটো একসাথে কন্টিনিউ করতে পারছিলাম না, সেই জন্য আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেহেতু কলেজের ছিল, তাই আমি আপাতত কলেজটাই কমপ্লিট করি। তো গত বছর আমার কলেজ কমপ্লিট হয়। তো আমি সমস্ত কিছু তো আপনাদের ব্যাপারে জানতামই। তো কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফার্স্টেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে বিলিভার ব্যাচে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। আর তারপর এই বছর পরীক্ষা দিলাম 2025-এ। তো আমার এই বছর র্যাঙ্ক 284 হয়। আরে বাহ, খুব ভালো। তো বাড়িতে তোমার রিয়াকশন কি? বাড়িতে সবাই খুব খুশি? বাড়িতে সবাই খুব খুশি। হ্যাঁ, মা বাবা সবাই খুব খুশি। আচ্ছা। আর তোমার মানে আমি গ্রাজুয়েশন? হয়তো এতটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, ভেবেছিলাম ভালোই পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর তো মেলানোর পরেও একটা তো ভয় ছিল যে কি হবে কি হবে। যখন 87 স্কোর মিলিয়ে নিলাম, তো তারপরেও যেন একটা মানে কনফিডেন্স পাচ্ছিলাম না, যেন কোথাও যে যদি একটুই হয়ে যায়, কিছু হয়ে যায়। যেহেতু নেগেটিভ মার্কিং এর ব্যাপার থাকে একটা। হুম তো হুম। যাই হোক না কেন, র্যাঙ্কটা দেখার পর আমিও জাস্ট মানে শকড হয়ে গেছিলাম যে এতটা কম র্যাঙ্ক ভাবতেও পারিনি আমি। ভেবেছিলাম হয়তো ভালো হবে, 1000 টার মধ্যে থাকবে, কিন্তু এতটা কম র্যাঙ্ক যেন ভাবতেই পারিনি। বাহ, খুব ভালো। আচ্ছা, তো তোমার মাঝখানে তুমি বললে যে তুমি গ্রাজুয়েশন করেছো, তো তোমার কোনো হ্যাঁ, সাবজেক্ট নিয়ে পড়েছো? হ্যাঁ, আমার হিস্ট্রি অনার্স ছিল। অনার্স ছিল? আচ্ছা। হ্যাঁ, হিস্ট্রি অনার্স ছিল। আর তোমার এইচএস তাহলে আমি 2000? পুরোপুরি আর্টস। হ্যাঁ, 2021-এ আমার এইচএস হয়। তো সেই বছর থেকে ফার্স্ট এক্সামটা স্টার্ট হয়েছিল। হুম হুম হুম। তো তখন হয়নি, তখন প্রায় 6000 7000 এরকম র্যাঙ্ক হয়েছিল পরপর 2 বছর। আচ্ছা। তো তারপর আমি আর মানে থাকতাম, মানে টাচে ছিলাম, কিন্তু আমি আর সেভাবে জোর দেইনি। তো তারপর আমি ঠিক করেছিলাম যে আমার গ্রাজুয়েশনটা হয়ে গেলে আমি একবারে জোর কদমে শুরু করব। তো যাই হোক, তারপর পড়ার পর এবছর রেজাল্ট। বুঝলাম, বুঝলাম। তো তুমি যদি বলো যে তুমি কোন সাবজেক্টে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? আমি আপনারা যেরকম ক্লাস করাতেন, আমি তো রেগুলারই ক্লাস করার চেষ্টা করতাম, মানে একজনের যাতে ক্লাস বাদ না যায় এটাই চেষ্টা করতাম। সব ম্যাম স্যারদের যারা ছিলেন সবার ক্লাসে আমি রেগুলার করার চেষ্টা করতাম। আর যদি কখনো বাদ যেত, তো রেকর্ড দেখে নিতাম তখন। তো
এবার যা যা পড়াতেন সেগুলো ডেলিকার ডেলি পড়ে নেওয়ার চেষ্টা করতাম। আর সব থেকে বড় হচ্ছে রিভিশন, মানে আমার ক্ষেত্রে এটা খুবই কাজে দিয়েছে যে যে জিনিসটা পড়তাম বারবার রিভিশন দিতাম, কারণ অনেকটা সাবজেক্ট, অনেকটা সিলেবাস, অনেক কিছু ব্যাপার থাকে। তো রিভিশন না দিলে এত কিছু, এত সূত্র বা এত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ, ইংরেজি, জিকে, এত জিনিস সেখানে বারবার রিভিশন দিয়ে দিয়ে আমি অনেকটা ইমপ্রুভ করতে পেরেছিলাম। তো আহ, এভাবেই হয়ে গেছে, মানে হয়েছে। বারবার প্র্যাকটিস আর রিভিশন, এটাই আমার মানে নিজে নিজে, মানে আপনারা যা দিতেন সেটাই যেন অনেকটাই থাকতো, তার তার থেকে বেশি আমি আর কিছু পড়িনি। যেটুকুনটা বইটা পড়তাম, আর বাকি আপনি যেমন লাইফ সায়েন্সের তো সবটাই কভার করতেন, আর কিছু কিছু হয়তো বইয়ে যদি নতুন পেতাম সেগুলো টুকে নিতাম, ওই একটা খাতা আমি করে নিয়েছিলাম, সেই খাতাতেই সমস্ত কিছু আমার লেখা থাকতো, আর তার ভিত্তিতে আমি রিভিশন দিতাম আচ্ছা, আর বারবার বুঝলাম। পড়তাম জিনিসগুলোকে, কারণ না পড়লেই যেন একটা মানে ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো ওই জন্য সমস্ত সাবজেক্টই আমি চেষ্টা করতাম এভরিডে যতটা পড়তাম সেটা যেন রিভিশন দিতে পারি। একদম দরকারও সেটা। আচ্ছা, তোমার এমনি অন্য কোনো টেক্সট বই পড়তে? হ্যাঁ, টেক্সট বই বলতে খালি সাঁতরা টেক্সট বুকটাই ছিল। তো টেক্সট বুক মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো টেক্সট আচ্ছা, বুক তো দরকার লাগতো না, কেননা আপনি যেভাবে পড়াতেন, যেভাবে সমস্ত কিছু কভার হয়ে যেত আপনার ক্লাসে, সেখানে টেক্সট বুক আমার খুব একটা দরকার লাগেনি। আচ্ছা, আর যেরকম যেমন মক টেস্ট, তারপর আদার্স আরো যা যা ছিল সমস্ত কিছুর ভিত্তিতে হয়ে যেত, টেক্সট বুকের খুব একটা দরকার পড়েনি। বুঝলাম। আচ্ছা, আর তোমার হচ্ছে যে যেহেতু ম্যাথে প্রবলেম কখনো ফেস হয়েছিল? কারণ যেমন ম্যাথ, হ্যাঁ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্ট হ্যাঁ, গুলো খুবই একটু ছিল। আমি difficult? এগুলো একদমই ভালো পারতাম না, কিন্তু আপনাদের কাছে পড়ে এগুলোতে অনেকটা ভয় কেটে গেছে, আচ্ছা, বুঝলাম, বুঝলাম। আচ্ছা অনেকটাই তো উপকার হয়েছে। নালে মানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্সার করার সময় আমাকে সেভাবে ভাবতে হয়নি পরীক্ষার হলে, কোশ্চেন পেয়ে পেয়ে আমি জাস্ট অ্যান্সার করেছি। আচ্ছা, আচ্ছা। বাহ! খুব ভালো। তো সুমনা, এবার আ ধরে নাও যে অনেকের একটা প্রবলেম থাকে না যে অ অনলাইন এডুকেশন, অনলাইনে ঠিকঠাক মতো পড়তে পারবো কিনা, সম্ভব কিনা? তোমার হ্যাঁ, এটা কি এটা মনে হয়? এটা অনেকেই বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, কিন্তু ম্যাম স্যাররা যদি ঠিকঠাক ভাবে পড়ায়, সেখানে নিজে যদি ভালোভাবে পড়ি, সেখানে আর খারাপ কি, আর অনেক সুবিধাও থাকে অনলাইনে। এবার প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো খারাপ দিক থাকে, তো সমস্ত কিছু মিলিয়ে আমার তো অনলাইনে খুব ভালোই, মানে ভালোই পড়া হয়েছে। আর আপনারা মানে যেভাবে যে যা যা প্রবলেম হতো সেগুলো আমি পাঠাতাম আপনাদেরকে, সেগুলো যেমন মানে করে দিতেন। তারপর কোনো কিছু জিজ্ঞেস করলে, যেমন পিয়ালি ম্যামের কাছে ম্যাথ অনেক সময় হোমওয়ার্ক দিতেন ম্যাম, সেগুলো পারতাম না। তো সেগুলো ম্যামকে জিজ্ঞেস করলে, যখন চ্যাটে জিজ্ঞেস করতাম ক্লাস চলাকালীন, ম্যাম অনেক হোমওয়ার্ক করে দিয়েছেন। হুম, তারপর আপনাকেও অনেক সময় চ্যাটে জিজ্ঞেস করেছি, আপনিও অনেক কিছু বলে দিয়েছেন, বা অনেক সময় পাঠিয়েছি অনেক প্রশ্ন, সেগুলো করে দিয়েছিলেন। আমার কোনো রকম প্রবলেম হয়নি অনলাইনে, বরং ভালোই ভালোই লাগতো পড়তে নিজের মতো করে। ক্লাসগুলো যদি পরে অসুবিধাও হতো, কোনো ক্লাসে তো রেকর্ডেড থাকতো, তো আমি দেখে নিতে পারতাম। যেমন পরীক্ষার আগে তো অনেক সময় অনেক কিছু হয়তো একটুখানি যেন মনে হতো গুলিয়ে গেছে, একবার দেখে নিলাম ওই জায়গাটা চালিয়ে, তো খুব সুবিধা হতো ওটাতে। হুম, এটা ঠিক। বুঝলাম, বুঝলাম। আর পরীক্ষা তো মাঝখানে ধরে নাও যে অনেকটা গ্যাপ ছিল। তো সেই সময়টাকে তুমি কি করে ম্যানেজ করেছিলে? মাঝখানে একবার ছিল না যে পরীক্ষা হবে কি হবে না, এরকম হ্যাঁ, একটা ব্যাপার ছিল। তো তারপর তো তোমরা অনেকে ক্লাসে জয়েন করতে না। এবছর যেমনটা আমি দেখেছিলাম। অ্যান্ড দেন যখন ফাইনালি এক্সামের নোটিফিকেশন রিলিজ হলো, তারপর সবাই আরো বেশি জাগ্রত হয়ে গেল যে না এবার পড়তে হ্যাঁ। হবে। তাই না? না, তখন ক্লাস তো করতাম, মানে রেগুলার ক্লাসটা করতাম, ক্লাসটা কোনোদিনই অফ করিনি। খুব সমস্যা না থাকলে রেগুলার ক্লাসটা করতাম, আর রেকর্ডেড তো থাকতোই, করতে না পারলে দেখে নিতাম। আর তখন হয়তো খুব বেশি টাইম দিয়ে পড়তে পড়তে পারতাম না, বা পড়তাম না, একটু হয়তো ফাঁকি মেরেছি সেই সময়টাতে। কিন্তু হ্যাঁ, পড়ার সাথে কানেক্টেড ছিলাম, কখনোই মানে পড়া ছেড়ে বেরিয়ে যায়নি, জিনিসগুলোকে রিভিশন দেওয়া, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যে বারবার রিভিশন না দিলে একটা জিনিস কিছুতেই মনে রাখা মানে খুব কঠিন হয়ে যায়। যেহেতু অনেক প্র্যাকটিসের ব্যাপার থাকে, ম্যাথ ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ থাকে, বা লাইফ সায়েন্স তো অনেকটা থাকে, তো জিনিসগুলো রিভিশন মারতাম বারবার বারবার। এবার হ্যাঁ, সারা সারা দিন বসে, মানে পরীক্ষার ডেট দেওয়ার পর যে সারা সারা দিন পড়া, সেই পড়াটা হয়তো তখন করতাম না, সেটা পরীক্ষার ডেট দেওয়ার পরে স্টার্ট করেছিলাম। সেটা কিন্তু হ্যাঁ, নরমাল। পড়ার সাথে কানেক্টেড ছিলাম। হ্যাঁ, সেটা হ্যাঁ, কখনো ছেড়ে দেইনি পড়াটা, জানেন, ছেড়ে দিলে ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো কখনো ছেড়ে দেইনি, পড়ার সাথে কানেক্টেড ছিলাম। বুঝলাম। তুমি তুমি তাও দিনে কত ঘন্টা চেষ্টা করতে পড়ার?
প্রথম বেশি হতো না, 5-6 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম পারতাম, কিন্তু যবে থেকে পরীক্ষার ডেট দিল শেষে যে কটা দিন ছিল, 40 দিন মতো হয়তো, সে কটা দিন যতটা পেরেছি, যতটা মানে আমার মানে পেরেছি ততটা পড়েছি। সেখানে মানে পুরো সকাল নিজের থেকে best শুরু করে সারা সারা দিনই পড়তাম, জাস্ট খেতে আর চান করতে উঠতাম এটুকুনটাই। আর রাতে যতক্ষণ পারতাম পড়তাম, মানে কোনো রকম ছিল না, হয়তো কোনোদিন সকালে 7টাতে উঠে যেতাম, আবার কখনো সকালে 8টাও বাজতো, আবার রাতে কখনো 12টাতেও ঘুমাতাম, আবার কখনো 1টাও বাজতো, কিন্তু সারা দিনটা পড়তাম, মানে দুপুরটা কখনো শুতাম না, যে অনেক ঘুম পেতো কিন্তু কখনো শুতাম না, যে সারাটা দিন ইউটিলাইজ করার চেষ্টা করতাম। জীবন বিজ্ঞানে তোমার কত স্কোর হয়েছে? আমার জীবন বিজ্ঞানে 46। 46। এবার তুমি বলো যে জীবন বিজ্ঞানে যদি কেউ 46 তুলতে চায় তাকে কি করতে হবে অ্যাকর্ডিং টু ইউ অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স? আপনার কাছে যদি সে পড়ে তাহলে আপনার ক্লাসগুলোই তো যথেষ্ট। আপনার যা লেখাবেন সেগুলো, মানে যা লিখাতেন সেগুলোই যেন মনে হতো যথেষ্ট। আর বারবার রিভিশন দিতে হবে যে জিনিসটা পড়লাম সেই জিনিসটা, কারণ লাইফ সায়েন্সে যেহেতু অনেক কিছু আছে, ছোটখাটো অনেক অনেক রোগ আছে, অনেক রোগের নাম যেগুলো মানে আমি পরীক্ষাতে এক্সাইটেড হয়ে জানা জিনিস একটা ভুল করে এসেছি, মানে নাহলে হয়তো স্কোরটা আরো ভালো হয়ে যেত, আরো এই 2-3 নম্বর রোগেরই? পেয়ে যেতাম। না, রোগের না, আমি মিওসিসের যে প্রশ্নটা ছিল আমি ওটাকে কি জানি, আমি ওখানে কি দেখেছি, মাইটোসিস পড়েছি আমি ওখানে, ওটাকে দিয়ে মাইটোসিসের অ্যান্সারটা করেছি, মিওসিসের যে হ্রাস বিভাজন ক্যাটাগরি এইটা টু আমি ছিল? ভুল করেছি। ওটা আবার ক্যাটাগরি ক্যাটাগরি 2 টু ছিল, ছিল? 2 নাম্বার। মানে বাড়ি তোমার আসার ওখানে পর 2 নম্বর মানে দিয়েছে? আমার চরম আফসোস হচ্ছিল ওটা নিয়ে, নাহলে আমার মানে হয়তো ফুল ফুল মার্কসই চলে আসতো লাইফ সায়েন্স, এরকমই হতো। এ বাবা! ওই তার জানা মানে দু জিনিসটা আমি ভুল নাম্বার, করে তার এসেছি। মানে তোমার দু 46 নাম্বার পয়েন্ট মানে এটা 48 চলে আসছে, আসলে মানে 2 নাম্বার প্রশ্নটা বেশি যখন, পেয়েছে। হ্যাঁ যখন প্রশ্নটা হাতে পেয়েছিলাম না, দেখার পর মানে সব পারবো এরকম একটা ব্যাপার হয়ে গেছিল, দিয়ে আগে একবার তাড়াহুড়ো করে করতে করতে ওটা জাস্ট মানে হয় না এক এক সময় জানা জিনিসটা ভুল হয়ে যায়, তো আমার সেটা এক্সাইটমেন্টে হয়ে গেছিল। আর এই কোশ্চেনটা আমি সেম করিয়েছিলাম কিন্তু ক্যাটাগরি 2 তে। হ্যাঁ হ্যাঁ, সেম আপনি অপশন গুলো করিয়েছেন, একটা অনেকবার অপশন, অনেকবার করিয়েছেন। হ্যাঁ একটা অপশন এ- মিলেও গেছে। হ্যাঁ, অনেকবার করিয়েছেন আপনি, আপনার করানোর মধ্যে সমস্তটাই ছিল, না হলে অত তাড়াতাড়ি অ্যান্সার মানে আমাকে জাস্ট অ্যান্সারটা কত নাম্বারে আছে এ বি সি এর মধ্যে যেখানে গোলটা করব শুধু সেইটুকুনটা আমি দেখেছি, আর মানে আমাকে সেরকম কিছু ভাবতে হয়নি যে এটা কোথায় ছিল বা এটা কিসের ছিল, এতটা ভাবতেও হয়নি। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। ইস, আমার নিজেরই কেমন লাগছে, আফসোস হচ্ছে। একটু যদি মানে একটুখানি আমি ক্লাস যখন মিলালাম তখন দেখছি যে আমি জানা জিনিসটা ভুল করে এসেছি, মানে আমি ওটা ওটাই খুবই বলতাম বারবার করে যে ভালো করে দেখবে, প্যানিক করবে না, প্যানিক করবেন না, ভালো করে দেখবে। প্যানিক না, মানে আমার একটা এক্সাইটমেন্টে হয়ে গেছে, যেন যেন সবটা যেন জানা, মানে ম্যাথ গুলো এত সোজা এসছে, ম্যাম কত কঠিন কঠিন ম্যাথ করিয়েছে, মানে সোজাও করিয়েছে কঠিনও করিয়েছে, হ্যাঁ, ওটা তো সেখানে এত বলছিলাম না সোজা যে ভাবাই যায়নি। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমি তো এর থেকে অনেক ম্যাম কঠিন ম্যাথ শেষে, করেছি। হ্যাঁ মানে ম্যাম শেষের দিকে ইউটিউবে যে ক্লাসগুলো করাতেন ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো করতাম, তো সেখানে একটু পারতাম না সেখানে, এটা কারণ হাই ম্যাথগুলো লেভেলের কারণ একটু কোশ্চেন কঠিন কঠিন করিয়েছিলেন? থাকতো। হ্যাঁ, কিন্তু এই পরীক্ষাতে যে এতটা সহজ ম্যাথ আসবে ভাবতেই পারিনি। বুঝলাম। তারপর জিকেটাও তাই, জিকেও যেন মানে দু একটা ছেড়েছি, যা বাকি সব ঠিক হয়ে গেছে, মানে জিকেতে কোনো ভুল নেই এরকম, আহ, মানে হয়ে গেছে। জিকেটা সহজ এসছো, মানে তোমার জিকে তো মোটামুটি 7-8 চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিকে সোজা এসেছিল, জিকে সেরকম দেখতেই হয়নি। বাহ, ভেরি নাইস। আচ্ছা, তো যারা ধরো নাও এবছর এক্সাম দেবে তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে চাও, বা তোমার দিক থেকে কি সাজেশন থাকবে? আহ, যে যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, সায়েন্স কি আর্টস, তো সম্পূর্ণটাই নিজের ওপর যে তুমি পড়াটা কিভাবে নেবে, তো যদি প্রথম থেকে কেউ ভালোভাবে শুরু করে তো ঠিকঠাক ভাবে হয়ে যাবে। কোনো মানে আমি তো পুরোপুরি আর্টস ব্যাকগ্রাউন্ডে, সেখানে আহ, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আমার এগুলো প্রথম থেকে খুব কঠিন লাগতো, মানে মাধ্যমিক থেকে আমার খুব কঠিন লাগতো, তারপর তো আর পড়তে হয়নি, আবার নার্সিং এর জন্য এগুলো আবার পড়তে হয়েছে। তো খুব একটা অসুবিধা হয় না যদি ভালোভাবে পড়া হয় আর ঠিকঠাক ভাবে গাইডেন্সটা থাকে, তো ঠিকঠাক ভাবে হয়ে যায়, এটাই বলবো। বেশ, থ্যাংক ইউ সুমনা, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে হুম। কথা বলে খুব ভালো লাগলো। অ্যান্ড আমার বিশ্বাস যারা দেখছে আজকের এই ভিডিওটা তারাও কিছুটা উপকৃত হবে, যারা একটা সিদ্ধান্ত হয়তো নিতে পারছে না যে অনলাইন এডুকেশন কোথাও জয়েন করব কি করব না, বা কিভাবে স্টার্ট করব, অনেক রকমের ডাউট থাকে মনের মধ্যে, সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো আমার আমরা কাছে তো এক্সাম অ্যালবাম বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। ইটস মাই প্লেজার। আর একটা কথা যে আমরা নতুন ব্যাচ শুরু করেছি, মানে বিলিভার ব্যাচই শুরু করি প্রত্যেকবার, তো
ব্যাচ ওটাই স্টার্ট করেছে 2026-এর জন্য। তো আমাদের এই বিলিভার ব্যাচে এর সাথে আবার 4টে ব্যাচ ফ্রি থাকবে। মানে তোমাদের ব্যাচ তারপরে যে ব্যাচ গুলো আমরা করেছিলাম, বিলিভার 25, চ্যাম্পিয়ন 25, ফাইটার 25, ফাইটার 24, এই ব্যাচ গুলো সব ফ্রি থাকবে। যত কন্টেন্ট ছিল পরীক্ষা পর্যন্ত এখানে ক্লাস চলবে। এর সাথে প্রিমিয়াম তোমরা কোয়ালিটির মক টেস্ট পেয়ে যাবে। এবছর আমাদের মক টেস্ট আপগ্রেড হয়েছে, এক্স্যাক্টলি যা প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তো তোমরা সমস্ত কিছু আমাদের এই ব্যাচে পাবে। রেকর্ডিংও থাকবে, ক্লাসগুলো চাইলে পরে রেকর্ড দেখতে পারো। শ্রাবণ্য স্যার, আমি, পিয়ালি ম্যাম, তনিমা ম্যাম, রাজিয়া ম্যাম, লিমন স্যার, আমরা টোটাল 6 জন তোমাদের সাথে এই ব্যাচে থাকবো। এবার প্রশ্ন আসে তাহলে কিভাবে জয়েন করব, ক্লাস কবে থেকে শুরু হয়েছে? ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা জয়েন করতে চাও খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করো, সেখান থেকে ইজিলি জয়েন করতে পারবে। কোনো ফোন করারও দরকার নেই, কিচ্ছু নেই। জাস্ট অনলাইনে ওখান থেকেই বাই করতে পারবে অ্যাপ থেকে। আমাদের ফিস যদি কেউ ওয়ান টাইম পে করে তাহলে আমাদের বেসিক্যালি 1999 টাকা, কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। এই অফারে তোমরা মাত্র 1800 সামথিং দিয়ে এই ব্যাচে ওয়ান টাইম পে করে জয়েন করতে পারবে। আর চাইলে মান্থলি পে করতে পারো, 225 করে মান্থলি, 2 মাস অন্তর অন্তর পে করতে হবে। তো আমরা ফ্লেক্সিবল পেমেন্ট সিস্টেমও রেখেছি যেন সর্বস্তরের ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হতে পারে। তো এই ছিল আমাদের নতুন ব্যাচ। যারা এর পরের বছর এক্সাম দেবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। অ্যান্ড সুমনার কথা আমরা শুনলাম, ও তার প্রিপারেশন, ও জার্নিটা শেয়ার করলো। অ্যান্ড আই হোপ দ্যাট এটা অনেককে ইন্সপায়ার করবে। এখনো সুমনার অনেক পথ চলা বাকি, 3 বছর ভালো করে পড়তে হবে। এই 3টে বছরে প্রচুর থিওরি, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট অনেক কিছু করতে হবে। এখনো অনেক অনেক রেসপন্সিবিলিটি বাকি আছে ওর। তো আই হোপ যে ও এই জিনিসগুলোকে ট্যাকেল করতে পারবে ইন ফিউচার, এবং একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারবে, প্লাস সাথে একজন ভালো সেবিকা হয়ে সমাজের কাছে দাঁড়াতে পারবে। তো সুমনা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাই। তোমার পরিবারের প্রতিও অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। বেশ, খুব খুব ভালো থেকো। কোনো দরকার পড়লে আমাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। একদম একদম। অ্যান্ড 21 তারিখে কি রেজাল্ট দিচ্ছে? তুমি তো মনে হয় জিএনএম করবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, আমি জিএনএম, মানে আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে জিএনএম, তাই হ্যাঁ, দেখলাম আমি। জিএনএমটাই। হ্যাঁ, তোমার তো এএনএম র্যাঙ্ক পেলাম না, আমি ভাবলাম তাহলে জিএনএম না, করবে। আমি জিএনএম এই ফর্ম ফিল আপ করেছি, আর জিএনএমটাই টার্গেট ছিল প্রথম থেকেই। একদম ঠিক আছে। যেটা মন চাইছে, যেখানে চাইছে সেখানেই পড়বে, ঠিক আছে? তো খুব ভালো থেকো সুমনা, তোমার সাথে আজকে কথা বলে হ্যাঁ খুব ম্যাম। ভালো লাগলো। আর আমাকে আজকে সময় দেওয়ার জন্য এত কাজের মধ্যে। তোমার আমি জানি অনেক দৌড়াদৌড়ি চলছে, তোমার মাথার মধ্যে হুম। অনেক হেডেক আছে এখন। এত হেডেকের মধ্যে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি তোমার কাছে সিরিয়াসলি খুব থ্যাঙ্কফুল। খুব ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। বেশ, তাহলে আজকে এখানেই এন্ড করলাম। কথা হবে তোমার সাথে আবার। ফোন নাম্বার তো আছে, হ্যাঁ আমার ম্যাম। সাথে যোগাযোগ করবে, কেমন? হুম হুম। বেশ, আমি আসছি তাহলে, হ্যাঁ? টাটা আচ্ছা। বাবু, খুব ভালো থেকো। হুম।